বেঙ্গলি অনার্স থার্ড সেমিস্টার C5। আজকের আলোচ্য বিষয় বীরাঙ্গনা কাব্যের রচনারীতি, নাটকীয়তা। বীরাঙ্গনা কাব্যের রচনারীতির মধ্যে যে নাট্যচর্চার বিষয়টি রয়েছে সেই বিষয়টি আমরা আলোচনা করব। বীরাঙ্গনা কাব্যের রচনারীতির মধ্যে তিন ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এক হলো নাটকীয়তা, গীতিময়তা এবং আখ্যানধর্মিতা। আমরা প্রথমেই আলোচনা করব বীরাঙ্গনা কাব্যের যে রচনারীতি তার মধ্যে নাটকীয়তা কীরকমভাবে বর্তমান। কোনো সমালোচক বীরাঙ্গনাকে গীতিনাট্য নামে আখ্যাত করতে চান। এদেশে এবং বিদেশে গীতিনাট্য, কাব্যনাট্য বহু লিখিত হয়েছে এবং মোটামুটি তাদের একটি আদর্শ দাঁড়িয়ে গেছে। সেই আদর্শের সঙ্গে বীরাঙ্গনার সমগোত্রীয়তা নেই। রবীন্দ্রনাথের কর্ণকুন্তি সংবাদ, বিদায় অভিশাপ, গান্ধারীর আবেদন যে শ্রেণীর রচনা, বীরাঙ্গনা তা থেকে সম্পূর্ণ পৃথক। কাব্যনাট্য বা নাট্যকাব্যে একাধিক চরিত্র সন্নিবেশিত হয়ে ঘটনা ও চরিত্রের জটিলতা সৃষ্টির বিস্তৃত অবকাশ রাখে। তা একটি চরিত্রের একক সংলাপ নয়। কোনো সমালোচক বীরাঙ্গনাকে ড্রামাটিক মনোলগ বলে নির্দেশ করেছেন। পাশ্চাত্য সাহিত্য রসবোদ্ধা মধুসূদন অবশ্যই এই রীতির সঙ্গে পরিচিত ছিলেন এবং ড্রামাটিক মনোলগ রচনা করার জন্য অভিদের দ্বারস্থ হবার প্রয়োজন তাঁর ছিল না। বীরাঙ্গনাগণের বক্তব্য নাটকীয় সংলাপ নয়, পত্রিকা। যদিও সেই পত্রিকা এমন বিশিষ্ট ভঙ্গিতে রচিত হয়েছে যার মধ্যে নাটকীয়তা অবশ্যই আছে। বস্তুত মধুসূদনের অবলম্বিত রীতি এত অভিনব যে তাকে ড্রামাটিক মনোলগ বললে তার নবসৃজনী প্রতিভাকে অস্বীকার করা হয়। এর স্বাতন্ত্র্যই এর চূড়ান্ত বৈশিষ্ট্য। এই অভিনবত্বই প্রতিভার নির্ভুল স্বাক্ষর। বস্তুত বীরাঙ্গনা কাব্যে গল্পরসের অব্যাহত ধারার সঙ্গে নাটকের সংলাপ মাধুর্য যে সম্মিলিত হয়েছে তাই নয়। এক অন্তরসায়ী গীতি আকুলতার ভাব সমুদ্র সৌন্দর্যের মনোহর উপকূল রচনা করেছে। এটি বিশ্লেষণের অতীত। কাব্যদেহে এই ত্রিধারা একাত্ম, অপৃথগ যত্ন নিবর্ত। সব কিছু বাদ দিয়ে এই পত্রিকা কাব্যের গল্পরসের মূল্য কম নয়। প্রতিটি পত্রিকার মধ্যে অজস্র ঘটনা ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। অথচ আশ্চর্যের বিষয়, সব মিলিয়ে কাহিনীর ঐক্য স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। কোথাও কাহিনীর বিকেন্দ্রীকরণ ঘটেনি। তার ফলে প্রত্যেক কাহিনী স্বয়ং সম্পূর্ণতা লাভ করেছে। মধুসূদন প্রধানত যে দুই মহাকাব্যের জগতে বিচরণ করেছেন সেখানে ঘটনা অসংখ্য, অপরিমেয়। মধুসূদন সেই সকল ঘটনার সার সংকলন করেননি। বিশেষ বিশেষ ঘটনার বিশেষ তাৎপর্য আবিষ্কার করেছেন এবং চরিত্র বিকাশের পক্ষে যে ঘটনাগুলি একান্ত অপরিহার্য কেবল সেগুলি গ্রহণ করেছেন। ঘটনা কেবল ঘটনারূপেই গ্রাহ্য নয়, তাই একই ঘটনা বিভিন্ন চরিত্রের কাছে বিভিন্ন তাৎপর্য বহন করে। একটা উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার রূপে দেখানো যেতে পারে।
অর্জুনের উল্লেখ এই কাব্যের একাধিক পত্রিকায় আছে, কিন্তু মানসিক প্রবণতা ও অবস্থাভেদে এক একজনের কাছে তার চরিত্র ভিন্ন রূপে উদ্ঘাটিত হয়েছে। অর্জুন পত্নী দ্রৌপদী অর্জুনের বীরত্ব সম্পর্কে বলেছে, পাণ্ডব কুল ভরসা মহেশ শ্বাস তুমি, বিমুখ হেবে তুমি সখে সম্মুখ সমরে, ভীষ্মদ্রোণ কর্ণসুরে নাসিবে কৌরবে, বসাইবে রাজাসনে পাণ্ডুকুল রাজে। এই কথাগুলো বলেছেন। তিনি স্বামীর শক্তি সামর্থ্য সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত, কিন্তু সেই শক্তিকে তিনি দেবত্বের আবরণে মণ্ডিত করতে চাননি। ভানুমতি কৌরব মহিষী হয়েও বলেছেন, দেব নর পূজ্য পার্থ অব্যর্থ প্রহরী। ভানুমতি অর্জুনকে দেবতাদের পূজ্যরূপে দেখেছেন। জয়দ্রথ পত্নী দুঃশলা অর্জুনকে বিভীষিকা রূপে লক্ষ্য করেছেন। তিনি বলছেন যে কাল অজাগর গ্রাসে পড়িলে কি বাঁচে, কাল অজাগর গ্রাসে বই থেকে কাল অজাগর গ্রাসে পড়িলে কি বাঁচে প্রাণী, ক্ষুধাতুর সিংহ ঘোর সিংহ নাদে, ধরে যবে বনচরে, কে তরে তাহারে, কে কহ রক্ষিবে তোমা ফাল্গুনী রুষিলে। কিন্তু জনার বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তিনি বলছেন কি, শিখণ্ডের সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধা পিতামহে, সংহারিল মহাপাপী, দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম, বোধিল তাহারে। দেখো সরি, বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হায়, যবে ব্রহ্মসাপে বিকল সমরে মরি, কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে, কহ মোরে শুনি, মহারথী প্রথা কি হে এই মহারথী। এখানে অর্জুন তো দেব নর পূজ্য নয়, পাপী চক্রান্তকারী ও ছলনাকারী। চারজনের কাছে অর্জুনের বীরত্ব রণকুশলতা ভিন্নভাবে প্রকাশিত, তা লক্ষ্য করার বিষয়। ক্ষেত্রবিশেষে কাহিনী রূপান্তর সাধন করেই তিনি যুগোচিত তাৎপর্য দান করেছেন। এ প্রসঙ্গে সোমের প্রতি তারা এবং লক্ষণের প্রতি শূর্পণখা পত্রিকাটিও উল্লেখযোগ্য, কিন্তু এগুলি বাহ্যিক লক্ষণ। প্রত্যেকটি পত্রিকার মর্মমূলে রয়েছে একটি গীতিস্পন্দন, গীতাত্মক ভাবানুভূতি। পত্রিকাগুলির মূল আবেদন কাহিনীর গৌরবে নয়, লিরিক চেতনায়। প্রত্যেকটি পত্রিকার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। এক একটি পত্রিকা এক একটি ভাবের ক্ষণিক প্রদীপ্তি, ভাবের একটি চকিত উচ্ছ্বাস। হৃদয় ভাবের এই উচ্ছ্বাসকে নাট্যধর্মে উন্নীত করা এক কথায় অসম্ভব, কারণ ওই দুটিই পরস্পর বিরোধী। কিন্তু মধুসূদনের প্রতিভা সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছে। কোথাও অতীত স্মৃতির পটভূমিকায় আশা আশঙ্কায় সংকুল এক নারীর হৃদয়ের দীর্ঘশ্বাস, কোথাও প্রেম জীবনের আকুতি অতীত স্মৃতির রোমন্থনে ভারাতুর, কোথাও প্রত্যাসন্ন দুর্যোগের মলিন দর্পণে স্বপ্ন সম্ভাবনার ব্যর্থ আকুতি।
কোথাও ঈর্ষা জ্বালার আতপ্ত নিঃশ্বাস প্রকাশ পেয়েছে। মূল বক্তব্য প্রকাশের পক্ষে 4-6 ছত্রই যথেষ্ট। সুতরাং এর দীর্ঘ কাব্যদেহ নির্মাণ করতে হলে হয় ভাবের উচ্ছ্বাসে তটবন্ধনের সীমা অতিক্রম করতে হবে, নয়তো তথ্য বা তত্ত্বের দ্বারা পূর্ণ করতে হবে। নবীনচন্দ্র ও হেমচন্দ্র তাই করেছেন, কিন্তু মধুসূদন কোনো নীতি বা তত্ত্বের দ্বারা তার কাব্য পূর্ণ করেননি, অপ্রাসঙ্গিক ঘটনার সমাবেশ করেননি, এমনকি কেন্দ্রীয় ভাবকে উচ্ছ্বসিত করে তরলীভূত করেননি। পরম কাব্যচিত সংযমের বন্ধনে এক অভিনব রূপকর্ম সৃষ্টি করেছেন। মধুসূদন যে নাটকীয় ভঙ্গি গ্রহণ করেছেন তার স্বরূপ অনুধাবন করা যেতে পারে। প্রথমত, প্রত্যেকটি পত্রিকার ক্ষেত্রে মধুসূদন একটি বিশেষ মুহূর্ত বেছে নিয়েছেন। এক একটি পত্রিকা যেন একটি পঞ্চাঙ্গ সমন্বিত নাটকের তৃতীয় অঙ্কের চূড়ান্ত রূপ বা ক্লাইম্যাক্স। সংকট মুহূর্তে পাঠকের চিত্তে চাঞ্চল্য জাগিয়ে পত্রিকার সূচনা, শেষ বিদায়ের দিনে তারার অতর্কিতে আত্মপ্রকাশ, চেদিশ্বর শিশুপালের সঙ্গে কৃষ্ণ সমর্পিত প্রাণা রুক্মিণীর বিবাহের পূর্বে দ্বারকানাথের নিকট পত্র প্রেরণ, রামচন্দ্রের রাজ্যাভিষেকের মুহূর্তে কেকয়ীর নিদারুণ অভিযোগ ইত্যাদি তারই সাফল্য দেয়। দ্বিতীয়ত, মূল উদ্দেশ্য বা বক্তব্য প্রচ্ছন্ন রেখে নাটকীয় সংঘর্ষের চেষ্টা কয়েকটি পত্রিকায় পরিলক্ষিত হয়। ক্ষুদ্র লিপির মধ্যে এই ধরনের নাটকীয় বৈপরীত্য এর নাট্য রস সৃজনে সহায়ক হয়েছে। সচেতনভাবে এই প্রচ্ছন্ন রাখার বিষয়টি কেকয়ী ও জনা পত্রিকায় লক্ষ্য করা যায়। অযোধ্যা জুড়ে যে আনন্দোৎসব চলেছে তা কেকয়ীর অজানা নয়, তবু তিনি সেই ভাব সম্পূর্ণ গোপন রেখে বা প্রচ্ছন্ন রেখে এর কারণ অনুসন্ধানে ব্যাপৃত হয়েছেন। তিনি বলছেন কি, কেন আজি পুরবাসী যত আনন্দ সলিলে মগ্ন, ছড়াইছে কেহ ফুলরাশি রাজপথে, কেহ বা গাঁথিছে মুকুল কুসুম ফল পল্লবের মালা, সাজাইতে গৃহদ্বার মহোৎসবে যেন, কেন বা উড়িছে ধ্বজ প্রতি গৃহ চূড়ে, কেন পদাতিক হয় গজ রথ রথি বাহিরিছে রণবেশে, কেন বা বাজিছে রণবাদ্য, কেন আজি পুরো নারী ব্রজ মুহুর্মুহু হুলাহুলি দিতেছে চৌদিকে। এই কথাগুলি, এই মহোৎসবের হেতু কি? কেন দেবালয়ে শঙ্খ ঘণ্টা বাজছে? রঘু পুরোহিত সস্তয়নে কেন রত? এর কারণ কি যজ্ঞানুষ্ঠান, যুদ্ধ জয়, পুত্রের জন্মজনিত আনন্দোৎসব অথবা বিবাহ? অকালে কি আরম্ভিলা প্রভু যজ্ঞ, কিম মঙ্গলোৎসব আজি তবপুরে, কোন রিপু হতরণে রঘুকুল রথি, জন্মিল কি পুত্র আর কাহার বিবাহ দিবে আজি, আই বড় আছে কি হে গৃহে দুহিতা। এই কথাগুলি তিনি বলছেন। জনা পত্রিকা এই রীতি আরো উৎকর্ষমণ্ডিত হয়েছে। তিনি বলছেন কি, যে সাজিচকি নররাজ যুঝিতে সদলে, সাজিছকি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতি বিধিৎসিতে, নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনের লোহে, এই তো সাজে তোমারে ক্ষত্র মণি তুমি মহারাজ, যাও বেগে গজরাজ যথা, যমদণ্ড সমশুণ্ড আস্ফালিনী নাদে, টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, খণ্ডমুণ্ড তার আনো শূলদণ্ড শিরে। কেকই ও জনা
পত্রিকায় সচেতনভাবে বক্তব্যকে প্রচ্ছন্ন রাখার কৌশল গৃহীত হয়েছে। কিন্তু লক্ষণের প্রতি শূর্পণখা পত্রিকায় শূর্পণখা চরিত্রের কিছুটা অজানার ভাব সন্নিবেশিত করেই এই শ্রেণীর রীতি মধুসূদন গ্রহণ করেছেন। লক্ষণের নবীন যৌবন, দিব্য কান্তি, তথাপি তিনি তপস্বীর ন্যায় জটাজুটোধারী। এর কারণ কি? নিজের বুদ্ধি ও মানসিক প্রবণতার দ্বারা তিনি এর কারণ নির্ণয় করার চেষ্টা করেছেন। তিনি নির্ণয় করার চেষ্টা করেছেন। তিনি হয় রিপুর বিক্রমে পরাক্রান্ত, অর্থপ্রত্যাশী, নয়তো ব্যর্থ প্রেমিক। স্বাভাবিকভাবে এই তিনটি কারণ তার মনে উদিত হয়েছে। রাজ পরিবারে কন্যা, যুদ্ধবিগ্রহের সঙ্গে পরিচিত এবং পরাজিত ব্যক্তি কখনো কখনো আত্মগোপন করে, এ তথ্য বিদিত। সুতরাং তার ধারণা হয়েছে ইনি রিপুর বিক্রমে আক্রান্ত। তিনি নিজে অর্থ সম্পদের মধ্যে প্রতিপালিতা, সুতরাং অর্থের কথা তার মনে হওয়া স্বাভাবিক। সর্বোপরি শূর্পণখা হৃদয় প্রেম বুভুক্ষ, সুতরাং তিনি লক্ষণকে ব্যর্থ প্রেমিক ভাববেন, তাতে বিস্ময়ের কি আছে? তিনি বলছেন, কোন দুঃখে ভব সুখে বিমুখ হইলা, এ নব যৌবনে তুমি কোন অভিমানে রাজবেশ ত্যাজিলা, হে উদাসীর বেশে হেমাঙ্গ মৈনাক সম, হে তেজস্বী কহ, কার ভয়ে ভ্রম তুমি এ বন সাগরে, একাকী আবরি তেজ ক্ষীণ ক্ষুণ্ণ তেজে। যদি পরাভূত তুমি রিপুর বিক্রমে, কহ শীঘ্র দিব সেনা ভব বিজয়িনী, রথ গজ অশ্বরথীন অতুল জগতে। বৈজয়ন্ত ধামে নিত্য সচিকান্ত বলি, ত্রস্ত্র অস্ত্র যার ভয়ে যার, হেন ভীম রথী যুজিবে তোমার হেতু আমি আদেশিলে, ইত্যাদি। প্রেম উদাসীন যদি তুমি গুণমণি, কহ যুবতীর আহা ভাগ্যবতীর বামাকুলে সে রমণী, কহ শীঘ্র করি কোন যুবতীর নবযৌবনের মধুবাঞ্ছা তব, অনিমেষে রূপ তার ধরি কাম রূপা আমিনাথ সেবিব তোমারে। এই কথাগুলো। তৃতীয়ত, কোনো কোনো পত্রিকায় প্রকাশের বক্রতা চারুত্ব সম্পাদন করেছে। নায়িকা যার কাছে হৃদয় মন সমর্পণ করেছেন তার নাম স্পষ্ট করে উল্লেখ করেননি। কৌশলে বিভিন্ন ঘটনা বর্ণনার সাহায্যে প্রিয়তমের কথা নির্দেশ করেছেন। এটি বক্রোক্তি চারুত্ব। এই রীতি সর্বাধিক সার্থক প্রয়োগ হয়েছে দ্বারকানাথের প্রতি রুক্মিণী পত্রিকায়। কে যে তিনি, জন্ম তার কোন মহাকুলে, অবধান কর প্রভু কহিব সংক্ষেপে। তার জন্ম গৃহিলা পুরুষোত্তম, জন্ম কারাগারে, এবং জন্মের পর জন্মান্তে জনমদাতা ঘোর নিশাযোগে গোপরাজ গৃহে লয়ে রাখিলা নন্দনে মহাযত্নে। এইভাবে জীবনের বিভিন্ন ঘটনা, এমনকি রূপের বর্ণনার সাহায্যে তিনি কে তার উত্তর দিয়েছেন। চতুর্থত, একই পদের বা পদাংশের পুনরাবৃত্তির সাহায্যে মূল বক্তব্যকে তীব্রতর করে তোলার রীতি বীরাঙ্গনা কাব্যের কয়েকটি পত্রিকায় গৃহীত হয়েছে। একটি পদ বা পদাংশ বারবার আবৃত্ত হওয়ায় একটি অখণ্ড ভাব বলয়ের সৃষ্টি হয়েছে। এটি অনেকটা সঙ্গীতের ধ্রুবপদের ন্যায়। সামগ্রিকভাবে না হলেও এই রীতির অংশত প্রয়োগ দেখা যায় লক্ষণের প্রতি শূর্পণখা পত্রিকায়। মরি বালাই লইয়া তব মরি রঘুমণি, দয়ার সাগর তুমি তা না হলে কভু, রাজ্যভোগে ত্যাজিতে কি ভাতৃপ্রেম বসে, দয়ার সাগর তুমি দয়া করো মোরে। পঞ্চমত, কোন কোন শব্দের বা বিষয়ের আকস্মিক নূতন অর্থ তাৎপর্য আবিষ্কারের ফলে একটা মানসিক তরঙ্গ সৃষ্টির অদ্ভুত নাটকীয় ভঙ্গি মধুসূদন গ্রহণ করেছেন।
এর সর্বোৎকৃষ্ট উদাহরণ সোমের প্রতি তারা পত্রিকায়। তারা সোমের কাছে আত্মসমর্পণ করতে ব্যগ্র। তাকে গ্রহণ করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। ধরো আসি তারে তারানাথ। একান্ত সাধারণভাবেই চন্দ্রের বহু নামের মধ্যে একটি নাম তারা উচ্চারণ করেছিলেন, একান্ত অসতর্কভাবেই। কিন্তু এই নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে একটা বিপরীতমুখী চিন্তা তার ভাবনা কামনার প্রতিফলন লক্ষ্য করলেন ওই উচ্চার্য শব্দটির মধ্যে। তাই বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করেছেন, এ নাম তারে কে দিল? তারানাথ কে তোমারে দিল? নামদাতা। অধিকাংশ প্রেমিকের ক্ষেত্রে লিপি লেখন সার্থক হয়েছিল, কেবল যে কটির ক্ষেত্রে তা হয়নি সেই সব লিপিকায় মধুসূদন বেদনা ও ব্যর্থতার গভীরতার প্রকাশ করার জন্য কামনা ও স্বপ্ন কল্পনার এক বর্ণোজ্জ্বল চিত্র অঙ্কন করেছেন। সাদার বুকে কালো তিমির যবনিকা আরো বেশি করে ফুটে ওঠে। দুঃসলা পত্রটি পৌঁছবার পূর্বেই হয়তো তার স্বামীর জীবনদীপ নির্বাপিত হবে, চিরতরে নিভে যাবে তার স্বামীর জীবন। তার সেই স্বপ্ন কামনা কোনো দিনই আর সত্য হয়ে ধরা দেবে না। সেই জন্য তার পত্রিকাতেই প্রেম স্বপ্নের এমন আশ্চর্য সুন্দর চিত্র অঙ্কিত হয়েছে। তিনি বলছেন, ছদ্মবেশে রাজদ্বারে থাকিব দাঁড়ায়, ছদ্মবেশে রাজদ্বারে থাকিব দাঁড়ায় নিশীথে, থাকিবে সঙ্গে নিপুণিকা সখী লয়ে কোলে মণিভদ্রে। এসো ছদ্মবেশে, না কয়ে কাহারে কিছু, অবিলম্বে যাব এ পাপ নগর ত্যাজি সিন্ধু রাজালয়ে, কপত মিথুন সম যাব উড়ি নীড়ে। ষষ্ঠত, এই নাটকীয় বৈপরীত্য সৃষ্টির দ্বারা তিনি এর রসকে আরো গাঢ় ও গূঢ় সঞ্চারী করে তুলেছেন। শূর্পণখার প্রেম সার্থকতা লাভে বঞ্চিত হয়েছিল এবং তার পত্রিকাতেও এই রীতি গৃহীত হয়েছে। তিনি বলছেন কি, চলো শীঘ্র যাই দোহে স্বর্ণলঙ্কা ধামে, চলো শীঘ্র যাই দোহে স্বর্ণলঙ্কা ধামে, সমপাত্র বাণী তোমা পরম আদরে, অর্পিবেন শুভক্ষণে রক্ষকুলপতি, দাসীরে কমল পদে। কিনিয়া নৃমণি অযোধ্যা সদৃশ রাজ্য শতেক যৌতুকে, হবে রাজা দাসী ভাবে সেবিবে এ দাসী। এসো শীঘ্র প্রাণেশ্বর আর কথা যত, নিবেদিব পাদপদ্মে বসিয়া বিরলে। এই সমস্ত নাটকীয় রীতির বৈশিষ্ট্য ছাড়া রয়েছে এর অন্তঃশীলা গীতিরসধারা ও মনোলীন গীতিপ্রবাহ, যা বিশ্লেষণের অতীত।